আজকে আমরা আলোচনা করব এলিজাবেথান পিরিয়ড থেকে বা এলিজাবেথান এজ, যেটাই তোমরা বলে থাকো। তোমাদের কিন্তু ইন্টারভিউকে টার্গেট করে আমরা অনেক ভিডিও আপলোড করে দিয়েছি। বিশেষ করে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাদেরকে খুব ভালো করে যেতে হবে। তো সেটার উপরে কিন্তু আমরা অলরেডি ভিডিও করেছি, এবং তাছাড়া হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইম্পর্টেন্ট যেসব পিরিয়ডগুলো বা এজগুলো আছে তাদের উপর থেকেও কিন্তু আমরা ভিডিও করেছি। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এসএলএসটি, তোমাদের 9-10-এর কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, তোমার ইন্টারভিউয়ের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমরা কিন্তু এর আগে ভিক্টোরিয়ান পিরিয়ড করেছি, ঠিক আছে, তারপরে আমরা রোমান্টিক পিরিয়ডে কিন্তু করেছি। তেমনই আরও একটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং এখানে আমরা টোটাল 45টা মতো প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো দেখো, এলিজাবেথান পিরিয়ড অনেকটাই বড়, কিন্তু সব কি তোমাকে করতে হবে মোটেও নয়, সবটাই তোমাকে করতে হবে না। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমাদেরকে সেই জায়গাগুলো করে যেতে হবে, ঠিক আছে। তেমনই আমরা আজকে 45 কোশ্চেন আলোচনা করব, যেটা তোমার কিন্তু এই ভিডিওতে তোমার এলিজাবেথান পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে এখানে আমরা আলোচনা করব শেক্সপিয়ারের উপরে একটু বেশি জোর দেবো, কারণ এলিজাবেথান পিরিয়ডের ইম্পর্টেন্ট যারা রাইটার ছিল তাদের মধ্যে শেক্সপিয়ার অন্যতম। তো শেক্সপিয়ারের উপর থেকেও তোমাকে প্রশ্ন ধরবে, ঠিক আছে। তো শেক্সপিয়ারের উপরে আমরা আজকে একটু বেশি জোর দেবো, অনেকগুলো প্রশ্ন আলোচনা করবো এখান থেকে, বিশেষ করে শেক্সপিয়ারের উপর থেকে, যেটা তোমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্প করবে। আগের ভিডিওগুলো যারা দেখোনি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দেবো, বা আমাদের চ্যানেল ভিজিট করে তুমি দেখে নিতে পারো। তুমি যদি ইন্টারভিউয়ের প্রিপারেশান নিয়ে থাকো, তোমার অনেকটাই হেল্পফুল হবে ভিডিওগুলো দেখে থাকলে। যেমন আমরা কিন্তু জানতে পেরেছি যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে প্রচুর প্রশ্ন ধরছে। তো তার উপরেও কিন্তু আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। ক্লিয়ার? তো আমরা আজকাল আলোচনা করবো এলিজাবেথান পিরিয়ড, যেটা তোমাদের অনেকটাই হেল্প করবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। দেখো, এলিজাবেথান পিরিয়ডের যে জায়গাগুলো মেনলি আমরা আলোচনা করব, অনেকটা বড় একটা জায়গা, তবুও আমাদেরকে যে জায়গাটাকু করলে হয়ে যাবে আমরা সেগুলো আলোচনা করব। কেন আমরা বেশি করতে যাব? তো অবশ্যই আমরা টাইম পিরিয়ডটা দেখব, ঠিক আছে। এই পিরিয়ডের টাইম পিরিয়ডটা দেখব, তারপরে অবশ্যই এই পিরিয়ডের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার বলো, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে সাম বেসিক কোয়েশ্চেন্স অফ ভিক্টোরিয়ান। এটা ভিক্টোরিয়ান নয়, একটু মিস্টেক আছে, এটা এলিজাবেথান হবে। ওকে, এলিজাবেথান পিরিয়ড হবে। সাম বেসিক কোয়েশ্চেন্স অফ এলিজাবেথান পিরিয়ড, কিছু বেসিক কোয়েশ্চেন আলোচনা করবো এখান থেকে। এবং তারপরে আমরা আলোচনা করব হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে বেস করে যে প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করব। অ্যান্ড ইম্পর্টেন্ট রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পিরিয়ডের জন্য। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখানেও খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমরা আলোচনা করব। ওকে, তারপরে অবশ্যই আমরা ড্রামা অ্যান্ড থিয়েটার রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা করবো এখান থেকে। দেখো, আমরা রোম্যান্টিক পিরিয়ডের কথা যদি বলি, রোম্যান্টিক পিরিয়ডে আমরা কি দেখেছিলাম? রোম্যান্টিক পিরিয়ডে আমরা মেনলি ডেভেলপমেন্ট কিসের দেখেছিলাম? পোয়েট্রির ডেভেলপমেন্ট কিন্তু দেখেছিলাম, তাই তো। আর আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড কিছুদিন আগেই আলোচনা করলাম, সেখানে আমরা কিন্তু মেনলি ডেভেলপমেন্ট কিসের দেখেছিলাম? নভেলের ক্ষেত্রে। আর আমরা যখনই এলিজাবেথান পিরিয়ডে চলে আসবো, এলিজাবেথান পিরিয়ডে মেনলি কিসের ডেভেলপমেন্ট দেখব? ড্রামা। তার মানে কি শুধু ড্রামার ডেভেলপমেন্ট হয়েছিল? মোটেও নয়, পোয়েট্রি প্রোজ অবশ্যই ছিল, কিন্তু সবথেকে বেশি যেটা এফেক্ট ফেলেছিল সেটা হচ্ছে ড্রামা। তো ড্রামা কিন্তু ইম্পর্টেন্ট এই পিরিয়ডের জন্য। ক্লিয়ার? তাই আমরা ড্রামা এবং থিয়েটার রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা করব, এবং তারপরে অবশ্যই আমরা পোয়েট্রি অ্যান্ড প্রোজ রিলেটেড আলোচনা করব। এখান থেকে আমরা সনেট পাবো, এখান থেকে কিছু প্রোজ আছে, ঠিক আছে। তারপরে অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ফেমাস রাইটার্স অফ দিস পিরিয়ড, এই পিরিয়ডের ইম্পর্টেন্ট যারা রাইটার ছিল তাদের রিলেটেড আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো। অ্যান্ড নেক্সট ফাইনালি সেটা হচ্ছে শেক্সপিয়ারের উপরে আমরা একটু বেশি জোর দেবো। শেক্সপিয়ার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এলিজাবেথান পিরিয়ডের কথা মাথায় আসলেই কিন্তু তোমার যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে শেক্সপিয়ার। ক্লিয়ার? তো এই ভিডিওগুলো দেখো, তোমার ইন্টারভিউর জন্য অনেকটাই হেল্পফুল হবে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। তো তোমাদের কিন্তু ইন্টারভিউ খুবই তাড়াতাড়ি শুরু হবে, 9-10 ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশান নাও। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের তোমাদের ইন্টারভিউকে টার্গেট করে আমরা একটা এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ গাইড বুক পাবলিশ করেছি অনেক আগেই। প্রচুর খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি আমরা এখান থেকে। তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক পাবে, চাইলে সেখানে দেখতে পারো। আমরা শেয়ার করেছিলাম, একটু উপরের দিকে যেতে হবে। খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। তো এটা তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের যদি ডাক এসে থাকে, অবশ্যই এটা তোমার জন্য, তুমি নিতে পারো। এখান থেকে তোমার প্রচুর, দেখো, ইম্পর্টেন্ট যে জায়গাগুলো অ্যাকচুয়ালি ইন্টারভিউতে ধরে থাকে সব কটা টপিক এখানে কিন্তু কভার করা আছে। সেখান থেকে সব কটা কিন্তু প্রশ্ন আনসার তুমি পেয়ে যাবে। তোমার বিএড রিলেটেড বলো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সিচুয়েশনাল বেসড কোশ্চেন বলো,
ক্লাসরুম ম্যানেজমেন্ট, বিএড, টিএলএম সব কিছু এখানে তুমি পেয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান বিভিন্ন এডুকেশন পলিসি বলো, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলো, সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো এটা অবশ্যই তুমি দেখে নিতে পারো। এটার প্রাইস আছে 199। এখান থেকে মোটামুটি তোমার 80 থেকে 90% তোমার ইন্টারভিউয়ের জন্য কিন্তু কভার হয়ে যাবে। যারা আর যাদের কাছে আছে অবশ্যই আমি তাদের বলবো অবশ্যই তোমরা খুব ভালো করে এটা তৈরি করো, রেডি করো, প্রিপারেশান নাও, দেখবে তোমাদের ইন্টারভিউতে অনেকটাই তোমরা এগিয়ে থাকবে অন্যদের থেকে। ক্লিয়ার? যদি কারোর দরকার হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, এখানেও নাম্বার আছে বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউতে অনেকটা এটা তোমাদের হেল্প করবে। নেক্সট, এবার আমরা মেন জায়গাতে আসি। আমরা হিস্টোরিয়ান এলিজাবেথান পিরিয়ডের প্রথম টাইম পিরিয়ডটা যদি দেখি, দেখো টাইম পিরিয়ড হচ্ছে এটা, শুরু হচ্ছে 1558 থেকে এবং সেটা কত পর্যন্ত চলছে 1603। দেখো আমরা যদি প্রথমে আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দেখি, প্রথমে আমরা ওল্ড এজ পাই, তারপরে আমরা কি মিডিল ইংলিশ পাই, তাই তো? মিডিল ইংলিশ পাই, তারপরে আমাদের কিন্তু আসে রেনেসা আসে, এবং এই রেনেসার আন্ডারে কিন্তু আমরা এলিজাবেথান পিরিয়ড, ক্যারোলাইন এজ বা আমরা বলতে পারি পিউরিটান এজ, এদের মধ্যে চলে আসি। তো সেখান থেকে আমরা আজকে এলিজাবেথান এজটা আলোচনা করবো, বা পিরিয়ড তুমি যেটাই বলো, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইম পিরিয়ড হচ্ছে এটা 1558 থেকে 1603, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখবে। প্রত্যেকটা পিরিয়ডের কিন্তু তোমার এই যে টাইম পিরিয়ডটা মনে রাখতে হবে প্রত্যেকটা এজের ক্ষেত্রে। তারপরে এই এজের যদি ইম্পর্টেন্ট কিছু ফিচার্স বলি, লিটারেচার ফ্লারিশড আন্ডার প্যাট্রোনেজ অফ কুইন এলিজাবেথ ওয়ান। দেখো সেই টাইমে, এই টাইম পিরিয়ডের মধ্যে কে তখন ইংল্যান্ডে রুল করছিল? কুইন এলিজাবেথ ওয়ান। এবং তার পৃষ্ঠপোষকতায় লিটারেচার একটা উন্নতি সাধন হয়, চরম মাত্রায় পৌঁছে যায়। ওকে, অ্যান্ড রিফ্লেক্টেড দ্য স্পিরিট অফ ন্যাশনালিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার। এবং সেই সময় লিটারেচার লেখালেখির মধ্যে একটা এই যে ন্যাশনালিজম, অ্যাডভেঞ্চার, এই ব্যাপারটা ভালো রকম ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে ড্রামা রিচ ইটস গ্রেটেস্ট হাইট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ব্লাঙ্ক ভার্স। এইটা আমি অবশ্যই ড্রামার খুব ড্রামা একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছিলো, খুব উঁচু স্তরে নিয়ে যাওয়া হয় এই সময়কার ড্রামাটিস্টদের দ্বারা, যাদের মধ্যে আমরা নাম পাবো শেক্সপিয়ারের নাম পাবো, এডমান্ড স্পেন্সারের নাম পাবো, তারপরে আমরা মার্লোর নাম পাবো, সেসব নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো সেই সময় কী হয়েছিল, আর আরও একটা জিনিসের ডেভেলপমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে ব্লাঙ্ক ভার্স। এই ব্লাঙ্ক ভার্সের কিন্তু ডেভেলপমেন্ট এই সময় হয়েছিল, অ্যান্ড দ্য রাইজ অফ দ্য গ্রেট ড্রামাটিস্ট। এবং সেই সময় খুব ভালো ভালো আমরা ড্রামাটিস্টদের সঙ্গে পরিচিত হব, বা তাদের আবির্ভাব আমরা দেখব। তারপরে পোয়েট্রি ফ্লোরিস্ট উইথ দ্য ইউজ অফ সনেট, এবং এখানে পোয়েট্রিও কিন্তু উন্নতি সাধন করেছিল, এবং পোয়েট্রির মধ্যে সনেট, প্যাস্টোরাল পোয়েট্রি অ্যান্ড এপিক ফর্মসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সেই সময়কার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে বা এলিজাবেথান এজের লিটারেচারটাকে কিন্তু মানে একটা পর্যায়ে উন্নতি সাধন করেছিল। নেক্সট হচ্ছে রাইটার ফোকাসড অন থিমস অফ লাভ। এই সময় যে রাইটাররা অ্যাকচুয়ালি লেখালেখি করেছেন, তাদের মেনলি যেসব লেখার থিমগুলো ছিল কেমন, লাভ, বিউটি, রিলিজিয়ান অ্যান্ড কমপ্লেক্সিটিস অফ হিউম্যান নেচার। এই থিমগুলোর উপরে বেস করে তারা তাদের লেখাগুলো আমাদেরকে উপহার দিয়েছে বা আমাদের সামনে তুলে ধরেছে, যেগুলো আমাদেরকে এখনও পড়তে হচ্ছে বা পড়তে হবে। ক্লিয়ার? এই ফিচার্সগুলো মোটামুটি একটুখানি দেখে নেবে, 4-5টা এখানে আছে। এইগুলোর থেকে 2-3টে যদি তোমার এক্সামে বা ইন্টারভিউতে ধরে, 2-3টে বললেও কিন্তু অনেকটাই তুমি সেফ। ক্লিয়ার? চলো নেক্সট, এইবারে আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে আলোচনা করব। আচ্ছা, এরপরে কোশ্চেন আনসার আছে, তো এখান থেকে আমরা এদের সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা জাস্ট একটুখানি এখন দেখে নিই। উইলিয়াম শেক্সপিয়ারের নাম সবার আগে আসবে এখানে। তার লেখা হচ্ছে হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার অ্যান্ড সনেটস কিছু আছে ইম্পর্টেন্ট, এগুলো নতুন করে কিছু বলার নেই। অ্যান্ড ক্রিস্টোফার মার্লো আরেকজন ইম্পর্টেন্ট আমরা বলতে পারবো ড্রামাটিস্ট, তার লেখা হচ্ছে ডক্টর ফস্টার্স অ্যান্ড টাম্বারলাইন। এডমান্ড স্পেন্সারের দ্য ফেইরি কুইন, এটা হচ্ছে অ্যালিগোরিক্যাল, খুবই ইম্পর্টেন্ট। স্যার ফিলিপ সিডনি, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অ্যান্ড থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এই নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, অনেক নাম ব্যক্তিবর্গ আছে, বাট এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। এদের উপরে আমরা আরও আলোচনা করব পরবর্তীতে। চলো এইবারে আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে আসছি। আমরা দেখো বেসিক কিছু কোশ্চেন দিয়ে শুরু করছি। এলিজাবেথান পিরিয়ডের বেসিক কিছু কোশ্চেন। হোয়াট ইজ মিন বাই দ্য এলিজাবেথান এজ? আচ্ছা, তার আগে বলে দিই,
তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামটাকে তোমরা পারলে জয়েন করতে পারো। সেখানে কিন্তু আমরা অলরেডি কিছু পিডিএফ আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো নিতে পারো, দেখতে পারো, তোমাদের ইন্টারভিউয়ের জন্য কাজে আসবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু টেলিগ্রামটা জয়েন করো। তোমরা সেখান থেকে কিছু আমরা অলরেডি আগের ভিডিওর পিডিএফগুলো কিন্তু সেখানে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা কালেক্ট করে পড়ে নিতে পারো, বা সেখানে নানা রকম তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তোমাদের এক্সামে। তো এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। তো এখানে বলছে হোয়াট ইজ মিন বাই দ্য এলিজাবেথান এজ। এলিজাবেথান এজ বলতে তুমি অ্যাকচুয়ালি কী বোঝো, একদম বেসিক কোশ্চেন। তো এলিজাবেথান এজ বলতে কিছুই না, এটা হচ্ছে দ্য এলিজাবেথান এজ রেফার্স টু দ্য পিরিয়ড অফ হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি ফ্রম, এই যে টাইম পিরিয়ডটার কথা তুমি একটু বলবে। তারপরে কার সময়, ডিউরিং হুইচ কুইন এলিজাবেথ ওয়ান, সেই সময় যে রুল করছিল কি এই এলিজাবেথ ওয়ান, ইংল্যান্ডে তিনি রুল করছিলেন। অ্যান্ড লিটারেচার ফ্লারিশড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রেনেসা। তো কি এলিজাবেথান এজটা, কিছুই না, টাইম পিরিয়ডটা তুমি বললে, সেই সময় কে রুল করছিল ইংল্যান্ডে, এবং তার আমলে আমাদের লিটারেচারটা একটা বেশ ভালো উন্নতি সাধন হয়েছিল, বা উন্নতর মানে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা বললে তোমার মোটামুটি এলিজাবেথান এজটা কি তুমি বলেই দিতে পারবে। এটা নতুন বা মানে ইজি একটা প্রশ্ন। নেক্সট ওই জন্য আমি কিন্তু বলেছি এগুলো বেসিক কোশ্চেন। তারপরে বলছে হোয়াই ইজ দ্য এলিজাবেথান এজ কল্ড গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা ইম্পর্টেন্ট। এলিজাবেথান এজটাকে ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ কেন বলা হচ্ছে? দ্য এলিজাবেথান এজ ইজ কল্ড গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বিকজ ইংলিশ ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ রিচ এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্টিক এক্সেলেন্স। এই সময়ে দেখো ড্রামার সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়, ড্রামার, তার সঙ্গে সঙ্গে পোয়েট্রি অ্যান্ড প্রোজের কিন্তু ডেভেলপমেন্ট হয় একটা এক্সট্রা অর্ডিনারি এক্সেলেন্সের পর্যায়ে তারা পৌঁছে যায় থ্রু রাইটার্স লাইক শেক্সপিয়ার্স, মার্লো অ্যান্ড স্পেন্সার। এদের মাধ্যমে, এদের হাত ধরে কিন্তু এই যে লেখাগুলো, ড্রামাগুলো, পোয়েট্রিগুলো, প্রোজগুলো একটা উন্নতি সাধন হয় বা উচ্চতর পর্যায়ে পৌঁছে যায় এদের হাত ধরে। তাই কিন্তু এই এজটাকে বলা হয়, মানে এই সময় এই যে লিটারেচারের ক্ষেত্রে তো এদের অবদান খুবই আছে, অনেকটাই অবদান আছে, এবং এদের হাত ধরে কিন্তু লিটারেচারটার একটা উন্নতি সাধন হয়েছিল, বাংলা কথা যেটাকে আমরা বলে থাকি। সেজন্য কিন্তু এই পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, খুবই ইম্পর্টেন্ট। তা তোমাকে এরকমও প্রশ্ন ধরতে পারে যে আমরা কোন এজটাকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলতে পারি, এরকমও প্রশ্ন তোমাকে ধরতে পারে। আনসার হয়ে যাবে কিন্তু এলিজাবেথান এজ। যদি বলে কারা সাহায্য করেছিল বা কাদের হাত ধরে লেখাগুলো ডেভেলপমেন্ট হয়েছিল, তো ইম্পর্টেন্ট রাইটার যারা আছে তাদের নাম বলতে হবে, শেক্সপিয়ার, মার্লো, স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি। ক্লিয়ার? তারপরে যে হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ দ্য এলিজাবেথান পিরিয়ড, এটা আমরা অলরেডি করে এসেছি 1558 থেকে। মানে এলিজাবেথ, দেখো কুইন এলিজাবেথ যখন কুইন এলিজাবেথ ওয়ান যখন সিংহাসনে আরোহণ করেন, তখন হচ্ছে এই যে 1558, এই সময় তিনি সিংহাসনে আরোহণ করেন, এবং এই সময় থেকেই এজটা শুরু হচ্ছে, এবং তারপরে তার মৃত্যু হয় 1603-এ, এবং এই সময় কিন্তু শেষ হচ্ছে। তো টাইম পিরিয়ড হচ্ছে এটাই, 1858 থেকে 1558 থেকে 1603, এটা কিন্তু টাইম পিরিয়ড। নেক্সট হচ্ছে হু রুলড ইংল্যান্ড ডিউরিং এলিজাবেথান এজ, এটা আমরা দেখে এসেছি অলরেডি, কুইন এলিজাবেথ ওয়ান। নেক্সট হচ্ছে হোয়াট ওয়ার দ্য মেজর লিটারারি জনার্স অফ দ্য এলিজাবেথান এজ। এলিজাবেথান এজে ইম্পর্টেন্ট জনার্সগুলো কী ছিল না, এখানকার ইম্পর্টেন্ট জনার্স ছিল ড্রামা, অবশ্যই সবার আগে ড্রামা, অ্যান্ড লিরিক পোয়েট্রি, সনেটস, রোম্যান্স অ্যান্ড প্রোজ এসেস। এই সম্পর্কে মানে এই বিষয়গুলো কিন্তু লেখা হতো এই সময়। ড্রামা লেখা হতো, লিরিক পোয়েট্রি লেখা হতো, সনেটস লেখা হতো। আমরা শেক্সপিয়ারের সনেট পাবো এখানে, ভালো ভালো সনেট 18, ঠিক আছে। তারপরে হচ্ছে রোম্যান্স অ্যান্ড অবশ্যই এখানে কিন্তু এসএস হলো কিন্তু লেখা হতো, বেকনের নাম আমরা এখানে পাবো এসএসদের মধ্যে। ক্লিয়ার? তারপরে হচ্ছে হোয়াই ডিড ড্রামা ফ্লোরিশ মোস্ট ডিউরিং দ্য এলিজাবেথান এজ। এই এলিজাবেথান এজটাতে ড্রামা কেন বেশি মানে ফ্লোরিশ করেছিল বা উন্নতি সাধন হয়েছিল ড্রামার, বা ডেভেলপমেন্ট হয়েছিল কেন? ড্রামা ফ্লোরিশ ডিউরিং এলিজাবেথান এজ বিকজ অফ দ্য গ্রোথ অফ পাবলিক থিয়েটার্স, কারণ এই সময় পাবলিক থিয়েটার্সের গ্রোথ হয়েছিল, ঠিক আছে। ড্রামাগুলো প্লে করার জন্য এই থিয়েটারগুলো কিন্তু সেই সময় তৈরি করা হতো। আমরা অনেক থিয়েটারের নামও কিন্তু পাবো এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে রয়্যাল প্যাট্রোনেজ, তারপরে পপুলার এনথুজিয়াজম অ্যান্ড ফ্রিডম ফ্রম স্ট্রিক্ট ক্লাসিক্যাল রুলস, ঠিক আছে। কিছু ক্লাসিক্যাল রুলসের যে বাধ্যবাধকতা বা কঠোরতা ছিল, সেটা এখানে এসে অনেকটাই
কী হতে শুরু করে, সেটা অনেকটাই মানে লাঘু হতে শুরু করে, বা সেই যে স্ট্রিক্টনেসটা কিন্তু এখানে আর থাকে না, এখানে একরকম ফ্রিডমের একটা ব্যাপার চলে আসে, এবং এইগুলো কিন্তু সেই সময়কার ড্রামাগুলোর উন্নতি সাধনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এখানে বলছে যে হোয়াই ডিড ড্রামা ফ্লোরিশ, কেন ড্রামাটাই সব থেকে বেশি এখানে উন্নতি সাধন করেছিল, তো কারণ কিন্তু এটাই সেই সময় কিন্তু কিছু পাবলিক থিয়েটারের মানে ডেভেলপমেন্ট বা গ্রোথ হয়েছিল, সেই সঙ্গে সঙ্গে রয়্যাল প্যাট্রনেজের একটা ব্যাপার চলে আসে, পপুলার এনথিউজিয়াজম ছিল মানুষের মধ্যে সেই সময়, অ্যান্ড ফ্রিডম ফ্রম স্ট্রিক্ট ক্লাসিক্যাল রুলস। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ এলিজাবেথান লিটারেচার। এলিজাবেথান লিটারেচার মেন ফিচারগুলো কি, আমরা যদিও এটা করে এসছি আগে, তো এখানে লেখার মধ্যে দেখবে তুমি অপটিমিজম পাবে এই সময়কে লেখার মধ্যে, হিউম্যানিজমের ব্যাপারটা অবশ্যই থাকবে, রিচ ইমাজিনেশন, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা এখানকার কি সনেটের মধ্যে আমরা দেখতে পারি, অ্যান্ড লাভ ফর বিউটি অ্যান্ড অ্যাডভেঞ্চার, এইগুলোই হচ্ছে মেন ফিচার্স। অপটিমিজম, হিউম্যানিজম, রিচ ইমাজিনেশন, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, লাভ ফর বিউটি অ্যান্ড অ্যাডভেঞ্চার, এইগুলো এই সময়কার লেখার মেন ফিচার্স ছিল এলিজাবেথান পিরিয়ডের ক্ষেত্রে বা এলিজাবেথান লিটারেচারের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াই ইজ উইলিয়াম শেক্সপিয়ার কনসিডার দ্য গ্রেটেস্ট এলিজাবেথান ড্রামাটিস্ট, কেন শেক্সপিয়ারকে গ্রেটেস্ট এলিজাবেথান ড্রামাটিস্ট কনসিডার করা হয়? কারণ হিজ ইউনিভার্সাল থিমস, তার লেখার মধ্যে থিমসটা ছিল ইউনিভার্সাল, মানে তার লেখার যে সেন্ট্রাল থিম বা মেসেজ ছিল সেটা কী করতো, ভ্যারি করতো, ঠিক আছে, ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট টাইমস অ্যান্ড ডিফারেন্ট প্লেস, এই অনুযায়ী কিন্তু তার থিমগুলো সেট হতো, যেটাকে আমরা বলে থাকি মোটামুটি একটা, তার লেখার মধ্যে একটা ইউনিভার্সাল থিম ছিল, ডিপ সাইকোলজিক্যাল ক্যারেক্টারাইজেশন ছিল, যেটা আমরা ম্যাকবেথে খুব ভালো দেখতে পাই। ক্লিয়ার? ডিপ সাইকোলজিক্যাল ক্যারেক্টারাইজেশন ম্যাকবেথে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো, অ্যান্ড মাস্টারলি কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এবং তিনি কিন্তু নতুন নতুন কিছু ওয়ার্ডেরও আবিষ্কার করেছিলেন আমরা জানি। তো এইগুলোর জন্যই কিন্তু মোটামুটি আমরা শেক্সপিয়ারকে বলতে পারি গ্রেটেস্ট, বা হ্যাঁ গ্রেটেস্ট এলিজাবেথান ড্রামাটিস্ট, উইলিয়াম শেক্সপিয়ারকে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নেম 4 মেজর রাইটার অফ দ্য এলিজাবেথান এজ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেগুলো প্রশ্ন আছে সবটাই ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে 4জন মেজর রাইটারের নাম বলতে বলেছে, তো তুমি তোমার মতো করে বলবে, আমি এখানে দিলাম উইলিয়াম শেক্সপিয়ার, সবার আগে ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার অ্যান্ড জন বেনসার, ফিলিপ সিডনিও আছে, তুমি বলতেই পারো, কোনো ব্যাপার না, আরও অনেকেই আছে। তো আমি মোটামুটি এই 4জনের নামটাই দিয়েছি, যেটা তোমাদের আনসারের জন্য এনাফ। নেক্সট হচ্ছে এই যে হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু প্রশ্ন। হাউ ডিড কুইন এলিজাবেথ ওয়ান ইনফ্লুয়েন্স লিটারেচার অ্যান্ড কালচার, কুইন এলিজাবেথ ওয়ান কীভাবে লিটারেচার এবং কালচারকে ইনফ্লুয়েন্স করেছিল? কুইন এলিজাবেথ ওয়ান প্রোভাইডেড পলিটিক্যাল স্টেবিলিটি, তার সময় একটা পলিটিক্যাল, সাধারণত আমরা আগেকার সময় দেখেছিলাম যে বিভিন্ন সময় কিন্তু পলিটিক্যাল যে ইনস্টেবিলিটির একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো এখানে এসে কি হয়, কুইন এলিজাবেথের পিরিয়ডে এসে একটা পলিটিক্যাল স্টেবিলিটি চলে আসে, ঠিক আছে, এনকারেজড লার্নিং অ্যান্ড প্যাট্রোনাইজড আর্টিস্ট অ্যান্ড রাইটার্স, এবং যারা রাইটার্স বা আর্টিস্ট ছিল সেই সময়কার, তাদের মধ্যে একটা দেশাত্মভাবের একটা ভাব জন্ম হয় সেই সময়কার, হুইচ ক্রিয়েটেড এ ফেভারেবল এনভায়রনমেন্ট ফর লিটারারি গ্রোথ, যেটা লিটারারি গ্রোথের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে দিয়েছিল। ক্লিয়ার? How did the defeat of the Spanish Armada influence English literature? তো আগে বোঝো এই যে স্প্যানিশ আর্মাডা, এটা কি বলো তো, এটা তো এখানে বলছে যে হাউ ডিড দ্য ডিফিট অফ দ্য স্প্যানিশ আর্মাডা ইনফ্লুয়েন্স ইংলিশ লিটারেচার, এই যে স্প্যানিশ আর্মাডার পতন বা ডিফিট যেটা সেটা কীভাবে ইংলিশ লিটারেচারকে ইনফ্লুয়েন্স করেছিল। তো অ্যাকচুয়ালি এই যে স্প্যানিশ আর্মাডাটা কী, অ্যাকচুয়ালি স্প্যানিশ আর্মাডা ছিল একটা ম্যাসিভ, এটা যেটাকে বলা হয় মানে 130টা, ঠিক আছে, 130টি স্প্যানিশ যুদ্ধজাহাজের একটা বিশাল বহর পাঠানো হয়েছিল, কার দ্বারা না, রাজা ফিলিপ সেকেন্ড ফিলিপের দ্বারা। ক্লিয়ার? স্প্যানিশ রাজা দ্বিতীয় ফিলিপ 137টি স্প্যানিশ যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছিল, সালটা ছিল 1588 সালে, ঠিক আছে। কেন?
কারণ তিনি এটা পাঠিয়েছিলেন ইনভেট করার জন্য ইংল্যান্ডে, প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডে ইনভেট করার জন্য, এবং কুইন এলিজাবেথ ওয়ানকে ওভারথ্রো করে সেখানে কি মানে সেই ক্যাথলিজমটাকে রিস্টোর করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, যেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্প্যানিশ আর্মাডা। ঠিক আছে, এই স্প্যানিশ আর্মাডা বিষয়টা কি আশা করি বোঝাতে পারলাম। স্প্যানিশ আর্মাডা, তো এরা এসেছিল কুইন এলিজাবেথকে উইথড্র করে বা এই কুইন এলিজাবেথকে ওভারথ্রো করে সেখানে কি রেস্টোর করতে চেয়েছিল ক্যাথলিসিজম, বাট সেটা ব্যর্থ হয়েছিল, সেটা হচ্ছে স্প্যানিশ আর্মাডা। তো এটা মোটামুটি ব্যর্থ হয় 1588-তে। অ্যান্ড এটা কি হয়েছিল, স্ট্রেনথেন ন্যাশনাল প্রাইড, এবং এটা ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সেই সময় একটা ন্যাশনাল প্রাইড কিন্তু একটা অবশ্যই একটা ন্যাশনাল প্রাইডের বিষয় সেটা কুইন এলিজাবেথের পক্ষ থেকে, এবং তার কাছে এটা একটা প্রাইডের বিষয় ছিল। অ্যান্ড কনফিডেন্স হুইচ ওয়ার রিফ্লেক্টেড ইন দ্য অপটিমিস্টিক স্পিরিট অফ এলিজাবেথান লিটারেচার। তো এইভাবে কিন্তু এই যে স্প্যানিশ আর্মাডা ইংলিশ লিটারেচারে সাহায্য করেছিল, এটাকে পতনের দ্বারা তাদের মধ্যে একটা ন্যাশনাল প্রাইডের ব্যাপার চলে আসে, কনফিডেন্স চলে আসে তাদের মধ্যে, যেটা রিফ্লেক্টেড হয়েছিল একটা মানে অপটিমিস্টিক একটা ব্যাপার সেই এলিজাবেথান লিটারেচারের মধ্যে কিন্তু তার রিফ্লেকশন মোটামুটি কিন্তু ঘটেছিল বা আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ ওম্যান ইন এলিজাবেথান সোসাইটি অ্যান্ড লিটারেচার। এলিজাবেথান পিরিয়ডে মহিলাদের অবস্থানটা বা স্থানটা কেমন ছিল এলিজাবেথান লিটারেচারের ক্ষেত্রে। অলদো ওম্যান হ্যাড লিমিটেড সোশ্যাল ফ্রিডম, সেই সময় কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু লিমিটেড ফ্রিডম ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিমিটেড কিন্তু ফ্রিডম ছিল, লিমিটেড সোশ্যাল ফ্রিডম। এলিজাবেথান লিটারেচার অফেন আইডিয়ালাইজড ওম্যান অ্যাজ এ সিম্বল অফ বিউটি, ভার্চু অ্যান্ড লাভ। কিন্তু এলিজাবেথান লিটারেচার অফেন আইডিয়ালাইজড মানে মেয়েদেরকে বা সেই সময়কার ওম্যানদের আইডিয়ালাইজ করতো অ্যাজ এ সিম্বল অফ বিউটি, বিউটির সিম্বল হিসেবে আইডিয়ালাইজ করা হতো, ভার্চু অ্যান্ড লাভ, ঠিক আছে। তো সেই সময় কিন্তু মেয়েদের লিমিটেডটা কিন্তু মানে ফ্রিডমটা কিন্তু ছিল, সোশ্যাল ফ্রিডমটা ছিল লিমিটেড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং তাদেরকে আইডিয়ালাইজ করা হতো বিউটি, ভার্চু অ্যান্ড লাভ হিসাবে। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দ্য এলিজাবেথান এজ নোন অ্যাজ দ্য এজ অফ ড্রামা। এই এলিজাবেথান এজটাকে ড্রামার এজ কেন বলা হয়, কারণ হচ্ছে ড্রামা বিকেম দ্য মোস্ট পপুলার অ্যান্ড হাইলি ডেভেলপড লিটারারি ফর্ম অফ দিস টাইম। এই সময় অবশ্যই ড্রামাটা মোস্ট ডিম্যান্ডিং একটা বিষয় ছিল এবং মোস্ট ডেভেলপড একটা লিটারারি ফর্ম ছিল, মোস্ট পপুলার ছিল, সেজন্যই কিন্তু এই পিরিয়ডটাকে এজ অফ ড্রামা বলা হয়, ঠিক আছে, এজ অফ ড্রামা। নেক্সট হোয়াট ওয়ার দ্য পপুলার থিমস অফ এলিজাবেথান ড্রামা। সেই সময়কার ড্রামার থিমগুলো কেমন ছিল না, থিমগুলো ছিল লাভ, অ্যাম্বিশন, পাওয়ার, রিভেঞ্জ, প্যাট্রিয়টিজম অ্যান্ড হিউম্যান কনফ্লিক্ট। দেখতে পাচ্ছ এই থিমগুলো তুমি মেলাতে পারছো ম্যাকবেথের সঙ্গে, মেলাতে পারছো এই থিমগুলো, দেখো তো ম্যাকবেথের সঙ্গে মেলাতে পারছো, অনেকটাই কিন্তু মিল হচ্ছে, দেখো অ্যাম্বিশন, পাওয়ার, রিভেঞ্জ, তাই তো। তো এইগুলো মোটামুটি কিন্তু এই যে লাভ, অ্যাম্বিশন, পাওয়ার, রিভেঞ্জ, প্যাট্রিয়টিজম অ্যান্ড হিউম্যান কনফ্লিক্ট, এইগুলো কিন্তু সেই এলিজাবেথান ড্রামার থিম, কিন্তু এগুলো কিন্তু এলিজাবেথান ড্রামার থিম। ওকে, তারপরে বলছে হু ওয়ার দ্য ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি উইটস হচ্ছে একটা গ্রুপকে বলা হয় যারা হচ্ছে মানে এডুকেটেড, গ্রুপ অফ কেমব্রিজ অর অক্সফোর্ড এডুকেটেড প্লে রাইটসদের একটা গ্রুপকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। এই গ্রুপের মধ্যে কারা ছিল, এই গ্রুপের মধ্যে ছিল এই যে রবার্ট গ্রিন, ঠিক আছে, রবার্ট গ্রিন ছিল, তারপরে এখানে দেখো ক্রিস্টোফার মার্লোর নাম তুমি বলতে পারবে, রবার্ট গ্রিন, ক্রিস্টোফার মার্লো, এবং এখানে তুমি আরও একজনের নাম বলতে পারবে লিলি, ঠিক আছে, লিলির নাম তুমি বলতে পারো, তারপরে এখানে আরও একজনের নাম বলতে পারো পিল। এদের কিন্তু এদেরকে একসঙ্গে কিন্তু বলা হয় ইউনিভার্সিটি উইটস, কারণ এরা হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইটস ওয়ার এ গ্রুপ অফ এডুকেটেড প্লে রাইটস, একটা এডুকেটেড প্লে রাইটসদের গ্রুপ। এই গ্রুপের মধ্যে এরা মোটামুটি ছিল ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, লিলি, পিল। ওকে, হু প্রফেশনাইজড ইংলিশ ড্রামা, যারা ইংলিশ ড্রামার ক্ষেত্রে বা আমরা বলতে পারি হু শেপড এলিজাবেথান ড্রামা উইথ ব্ল্যাঙ্ক ভার্স, ট্র্যাজিক গ্র্যান্ডিয়ার অ্যান্ড রিচ ক্যারেক্টারাইজেশন। এরা আমাদের এই এলিজাবেথান ড্রামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এরা হচ্ছে ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত, নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে নেম দ্য মেজর ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ার। শেক্সপিয়ারের আগে এই পিরিয়ডের মেজর ড্রামাটিস্ট কে ছিল, ক্রিস্টোফার মার্লো অ্যান্ড হচ্ছে থমাস কিড।
শেক্সপিয়ারের আগের কথা যদি বলে ক্রিস্টোফার মার্লো অ্যান্ড থমাস কিড, খুব ইম্পর্টেন্ট এটা দুজন। হাউ ডিড ক্রিস্টোফার মার্লো ইনফ্লুয়েন্স শেক্সপিয়ার, তারপরে এই ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারকে কীভাবে ইনফ্লুয়েন্স করে। ক্রিস্টোফার মার্লো ইনফ্লুয়েন্স শেক্সপিয়ার বাই ইন্ট্রোডিউসিং পাওয়ারফুল ব্লাঙ্ক ভার্স, তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট যে ব্লাঙ্ক ভার্স কে ইন্ট্রোডিউস করে, অবশ্যই কিন্তু ক্রিস্টোফার মার্লো। ব্লাঙ্ক ভার্সকে ইন্ট্রোডিউস করে ক্রিস্টোফার মার্লো, এবং এটার দ্বারা সে শেক্সপিয়ারকে কী করেছিল, ইন্সপায়ার করেছিল। অ্যান্ড হিরোইক থিমস ইন্টু ইংলিশ ড্রামা, এবং তার ড্রামার মধ্যে হিরোইক থিমস এনে তার মানে ক্রিস্টোফার মার্লোর ড্রামার মধ্যে হিরোইক থিমস ছিল, যার দ্বারা সেটাও কিন্তু শেক্সপিয়ারকে ইন্সপায়ার করেছিল। তাহলে ব্লাঙ্ক ভার্স অ্যান্ড হচ্ছে হিরোইক থিমস অফ ক্রিস্টোফার মার্লো ইন্সপায়ার্ড শেক্সপিয়ার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াট ইজ ব্লাঙ্ক ভার্স অ্যান্ড হু পপুলারাইজড ইট, এটা বললাম এক্ষুনি। কে পপুলারাইজড করেছিল, অবশ্যই ক্রিস্টোফার মার্লো। অ্যান্ড ব্লাঙ্ক ভার্সটা কি অ্যাকচুয়ালি আনরাইমড আইম্বিক পেন্টামিটার, আনরাইমড আইম্বিক পেন্টামিটার, সেটা হচ্ছে আমরা বলি ব্লাঙ্ক ভার্স। আইম্বিক পেন্টামিটার কিন্তু হতে হবে সেটা, ঠিক আছে। আইম্বিক পেন্টামিটার মানে কটা সিলেবেল থাকবে, আইম্বিক পেন্টামিটার মানে এখানে কিন্তু আমরা 5 জোড়া মানে 10টা ফুট বা আয়াম থাকবে এখানে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াই ওয়ার উমেন নট অ্যালাউড টু অ্যাক্ট অন এলিজাবেথান স্টেজ, এই সময় দেখো ড্রামাগুলোতে স্টেজে অ্যাক্ট করা হতো, কিন্তু মেয়েদের এই সময়কে অ্যাক্ট করতে দেওয়া হতো না, এবং মেয়েদের বদলে সেই ছেলেরা কিন্তু এটা ইয়াং বয়েজরা কিন্তু এটা অ্যাক্ট করতো। তো মেয়েদের কেন অ্যাক্ট করতে দেওয়া হতো না, উমেন ওয়ার নট অ্যালাউড টু অ্যাক্ট অন এলিজাবেথান স্টেজ বিকজ অফ সোশ্যাল কনভেনশন, সামাজিক কিছু রীতিনীতি প্রথার বসে, যেহেতু আমরা আগেই দেখেছি যে মেয়েদের কিন্তু সোশ্যাল ফ্রিডমটা কিন্তু লিমিটেড ছিল, তাই তো। তাই মোটামুটি যে সামাজিক রীতিনীতির কারণে কিন্তু মেয়েদেরকে কিন্তু স্টেজে পারফর্ম করতে দেওয়া হতো না। অ্যান্ড ফিমেল রোলস ওয়ার প্লেড বাই ইয়াং বয়েজ, এবং এই মেয়েদের রোলটাকে প্লে করা হতো ইয়াং বয়েজদের দ্বারা কিন্তু প্লে করা হতো এলিজাবেথান পিরিয়ডে বা এলিজাবেথান এজে। নেক্সট হচ্ছে হাউ ডাজ এলিজাবেথান ড্রামা ডিফার ফ্রম ক্লাসিক্যাল ড্রামা, খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ড্রামার থেকে এলিজাবেথান ড্রামাটাকে তুমি কীভাবে আলাদা করবে। এলিজাবেথান ড্রামা ইগনোরস দ্য ক্লাসিক্যাল ইউনিটিস অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন, দেখো এই ড্রামার ক্ষেত্রে কিন্তু এই যে ইউনিটি অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন তোমরা অনার্সেও এগুলো পড়েছো, এটা কিন্তু ক্লাসিক্যাল ইউনিটিস অফ টাইম অ্যান্ড অ্যাকশন অ্যান্ড মানে এগুলো, এই যে ইউনিটিস অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন, এগুলো কী হতো ক্লাসিক্যাল ড্রামার ক্ষেত্রে ফলো করা হতো, বাট আমাদের এলিজাবেথান ড্রামার ক্ষেত্রে এগুলোকে কিন্তু ইগনোর করা হয়, সেটাই বলছে, ঠিক আছে। ক্লাসিক্যাল ড্রামার ক্ষেত্রে এগুলি ফলো করা হতো ইউনিটিস অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন, বাট এইখানে এলিজাবেথান পিরিয়ড এসে এগুলোকে কিন্তু ইগনোর করা হয়। ক্লিয়ার? অ্যান্ড আর কি করা হয়, ফ্রিলি মিক্সেস ট্র্যাজেডি উইথ কমেডি, এবং এখানে ট্র্যাজেডি কমেডির মিক্স করতে পারমিশন দেওয়া হয়েছিল বা মিক্স করতে দেখা গেছিলো এই সময়। এইভাবে কিন্তু তুমি আলাদা করতে পারবে এলিজাবেথান অ্যান্ড ক্লাসিক্যাল ড্রামার, ডিফারেন্সটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে হোয়াট ওয়ার দ্য মেজর ফর্মস অফ এলিজাবেথান পোয়েট্রি, এলিজাবেথান পোয়েট্রির ক্ষেত্রে মেজর ফর্মসগুলো কী ছিল, অবশ্যই কিন্তু সনেট সবার আগে বলতে হবে। সনেট ছিল, লিরিক পোয়েম ছিল, অ্যান্ড লং ন্যারেটিভ অ্যালিগরিক্যাল পোয়েমস, লং ন্যারেটিভ অ্যালিগরিক্যাল পোয়েমস আমরা হচ্ছে নাম পাবো অবশ্যই ফেয়ারি কুইনের নাম পাবো এখানে। আর সনেটের মধ্যে তো প্রচুর আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ারের সনেট নাম্বার কত, 18 না, 18 তো, হ্যাঁ 18 খুব সম্ভবত, আরও অনেক সনেটস আছে। তো মোটামুটি এলিজাবেথান পোয়েট্রির মধ্যে গেলে এই ফর্মগুলো কিন্তু ছিল, সনেটস, লিরিক পোয়েম অ্যান্ড হচ্ছে অ্যালিগরিক্যাল পোয়েম বা ন্যারেটিভ পোয়েম। হোয়াট ইজ সনেট, সনেট কি, সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, আমরা জানি, দ্যাট ইউজুয়ালি ডিলিং উইথ থিমস অফ লাভ, যার মোটামুটি থিম হয়ে থাকে লাভ, বিউটি অ্যান্ড টাইম। এটা তো সহজ প্রশ্ন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেট্রার্কান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। পেট্রার্কান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে ডিফারেন্সটা কি, পেট্রার্কান সনেট হ্যাজ অ্যান অক্টেভ, অক্টেভ হচ্ছে 6 লাইন, অ্যান্ড সেস্টেট হচ্ছে 8 লাইন। সরি একটু ভুল বললাম, মানে উল্টে গেছে আর কি বিষয়টা, ঠিক আছে, এটা একটুখানি উল্টে গেছে, এটা হবে অক্টেভ মানে অ্যাকচুয়ালি কী বলো তো, হ্যাঁ যেটা বলছিলাম এখানে আমরা পাবো অক্টেভ, অক্টেভ মানে হচ্ছে গ্রুপ অফ স্ট্যান্ডা অফ 8 লাইন্স, অক্টেভ মানে হচ্ছে 8, আর সেস্টেট মানে হচ্ছে 6, দেখো এই 8 আর 6 মিলে 14,
তো এটা কোন এই ফর্মটা কে ফলো করা হতো কোন সনেটে? এটা হচ্ছে পেট্রার্কান সনেটে। পেট্রার্কান সনেট হ্যাজ অ্যান অক্টেভ অ্যান্ড সেস্টেস, 8 6 14 চোদ্দোটা লাইন, মানে 8 লাইনের একটা স্ট্যান্ডা, 6 লাইনের একটা স্ট্যান্ডা। হোয়াইল শেক্সপিরিয়ান সনেট কনসিস্ট অফ 3 কোয়াট্রেন্টস, সেখানে 3 কোয়াট্রেন্টস মানে তিনটে স্ট্যান্ডা হবে, যেটা হচ্ছে 4 লাইনের। কোয়াট্রেন্টস মানে চার, তিনে চারি 12, এখান থেকে আমরা পাবো 12টা লাইন। অ্যান্ড ফলোড বাই কনক্লুডিং কাপলেট, এবং হচ্ছে একটা কাপলেট। আর কাপলেট মানে আমরা জানি 2 লাইন থাকে, ঠিক আছে, 2 লাইন, কাপলেট 2 লাইনের হয়ে থাকে। তো এখান থেকে দেখো 12 আর এই 2 14। তো পেট্রার্কান সনেটে অক্টেভ অ্যান্ড সেস্টেট ফলো করা হয়, আর শেক্সপিয়ান সনেটে 3 কোয়াট্রেন্টস অ্যান্ড কাপলেট, কনক্লুডিং কাপলেট ইউজ করা হয়। এটাই হচ্ছে মেন তফাৎ এই দুটোর মধ্যে। নেক্সট হচ্ছে আমরা যাব নেম সাম ইম্পর্টেন্ট এলিজাবেথান লিরিক পোয়েটস। এলিজাবেথান লিরিক পোয়েটসের নাম বলো কয়েকজনের। ইস এডমান্ড স্পেন্সার অ্যান্ড স্যার ফিলিপ সিডনি। ক্লিয়ার? স্যার ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথ মনে পড়ছে? লাভিং ইন ট্রুথ, স্যার ফিলিপ সিডনির মনে পড়ছে লাভিং ইন ট্রুথ? তারপরে বলছি হোয়াট কন্ট্রিবিউশন ডিড এডমান্ড স্পেন্সার মেক টু ইংলিশ পোয়েট্রি। এডমান্ড স্পেন্সার ইংলিশ পোয়েট্রির ক্ষেত্রে তার কী অবদান ছিল? না, এডমান্ড স্পেন্সার এনরিচ ইংলিশ পোয়েট্রি বাই রাইটিং, সে ইংলিশ পোয়েট্রিটাকে এনরিচ করেছিল রাইটিংয়ের দ্বারা। কি? দ্য ফেইরি কুইন, এই ফেইরি কুইন লেখার দ্বারা তিনি ইংলিশ পোয়েট্রিটার এনরিচ করেছিলেন। অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য স্পেন্সারিয়ান স্ট্যান্ডার, এবং তিনি স্পেন্সারিয়ান স্ট্যান্ডার কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। কে? না, এডমান্ড স্পেন্সার। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য ফেইরি কুইন। এই ফেইরি কুইনটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা অ্যালিগরিক্যাল এপিক পোয়েম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ওই জন্যে বললাম যে এই ফেইরি কুইন কিন্তু। আর কুইন বানানটা কিন্তু এখানে দেখে নিও, QUEEN, কুইন। ওকে, ফেইরি কুইন ইজ অ্যান অ্যালিগরিক্যাল এপিক পোয়েম দ্যাট সেলিব্রেটস মোরাল ভার্চুস অ্যান্ড শিভালিক আইডিয়াস। তো যদি এডমান্ড স্পেন্সার সম্পর্কে প্রশ্ন হয়, অবশ্যই তোমার ফেইরি কুইনের নাম বলতে হবে, এবং ফেইরি কুইনটা কী যদি জিজ্ঞাসা করে, অবশ্যই তোমাকে বলতে হবে এটা একটা অ্যালিগরিক্যাল এপিক পোয়েম। ওকে, দ্যাট সেলিব্রেটস মোরাল ভার্চুস অ্যান্ড শিভালিক আইডিয়াস। নেম সাম ইম্পর্টেন্ট এলিজাবেথান প্রোজ রাইটার্স। প্রোজ রাইটার্সদের মধ্যে আমরা কাদের পাবো? প্রোজ রাইটার্সদের মধ্যে আমরা পাবো ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের কিছু লেখার যদি তোমার জিজ্ঞাসা করে বলতেই পারো অফ ডেথ, হ্যাঁ। তারপরে আরও এরকম আছে, অফ ফ্রিডম। ক্লিয়ার? এগুলো তুমি বলতে পারো। অ্যান্ড আর একজনের নাম অবশ্যই বলতে পারো, সেটা হচ্ছে স্যার ফিলিপ সিডনি। প্রোজ রাইটারদের মধ্যে ফ্রান্সিস বেকন অ্যান্ড স্যার ফিলিপ সিডনি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে শেক্সপিয়ার রিলেটেড আমরা এবার কিছু প্রশ্ন করব, যেগুলো তোমাদের মানে শেক্সপিয়ারের উপরে বেস করে এবার কিছু আমরা প্রশ্ন আলোচনা করব। বলছে হোয়াই ইজ শেক্সপিয়ার কল্ড এ ইউনিভার্সাল পোয়েট। শেক্সপিয়ারকে বলা হয় ইউনিভার্সাল পোয়েট। হোয়াই? কেন? শেক্সপিয়ার ইজ কল্ড এ ইউনিভার্সাল পোয়েট বিকজ হিজ ওয়ার্কস এক্সপ্রেসেস ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তার লেখাগুলো কি এক্সপ্রেস করে? ইমোশনস অ্যান্ড ইউনিভার্সাল ইমোশনস আমরা বলতে পারি, আরও বেটার হবে ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস কমন টু অল হিউম্যানিটি। যে ইমোশনসগুলো এবং যে এক্সপিরিয়েন্সগুলো তার লেখার মাধ্যমে তিনি এক্সপ্রেস করেন, যেটা হচ্ছে কমন, সব মানুষের মধ্যে যেটা হচ্ছে কমন, ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল পোয়েট। ইউনিভার্সাল পোয়েট কেন? কারণ তার লেখার মধ্যে যে ইমোশনটা থাকে, যে এক্সপিরিয়েন্সগুলো থাকে, সেটা হচ্ছে কমন, সব মানুষের মধ্যে কমন, সেজন্য তাকে বলা হয় ইউনিভার্সাল পোয়েট। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য মেজর থিমস অফ শেক্সপিয়ার্স প্লে। শেক্সপিয়ার্সের প্লের থিম কি? নাম তোমার এই ক্ষেত্রে মনে না থাকলে তুমি শেক্সপিয়ারের কোনো একটা লেখার কথা মনে করে নেবে, ম্যাকবেথের কথা মনে করে নেবে, ঠিক আছে। পাওয়ার, অ্যাম্বিশন, লাভ, জিয়ালাসি, ফেইট অ্যান্ড মোরাল কনফ্লিক্ট, এইগুলো হচ্ছে শেক্সপিয়ারের লেখার বা নাটকের বা তার প্লের থিম, এগুলো, ঠিক আছে, মেজর থিমস। হাউ আর শেক্সপিয়ার্স প্লেস ক্লাসিফাইড, এটা খুব ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারের প্লেগুলোকে তুমি মানে শেক্সপিয়ার কোন কোন ধরনের লেখা লিখেছে বা তার ক্লাসিফিকেশন অফ শেক্সপিয়ার্স প্লে, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। তার লেখার যে ধরনগুলো ছিল, প্লে লেখার যে ধরনগুলো, তিনি কী কী লিখেছেন? তিনি লিখেছেন কমেডিস তিনি লিখেছেন। যদি বলে কমেডির এক্সাম্পল যদি তোমার কাছে জানতে চাই, তুমি বলতে পারো কমেডি অফ এরর্স, এই মিডসামার নাইটস ড্রিম, এই দুটোর নাম তুমি বলতে পারো। সে ট্র্যাজেডি লিখেছে, অবশ্যই ট্র্যাজেডির ক্ষেত্রে তার অবদান বেশি। ট্র্যাজেডি লিখেছে কী কী? হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, এগুলো সব হচ্ছে ট্র্যাজেডি। তারপরে সে হিস্ট্রিক কিছু বিষয় হিস্ট্রিকের উপরে বেস করে লিখেছে, যেমন হেনরি ফাইভ,
ওকে, তারপরে তার লেখার মধ্যে মানে সে রোম্যান্টিক যে বিষয়গুলো লিখেছে বা রোম্যান্টিক বা রোম্যান্সের উপরে বেস করে যে ড্রামাগুলো লিখেছে, দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট, প্রিন্স অফ টায়ার, এই নামগুলো তুমি বলতে পারো। তাহলে সে কী কী লিখেছে আমরা এখানে বলতে পারি, সে কমেডি লিখেছে, ট্র্যাজেডি লিখেছে, রোম্যান্স অ্যান্ড হিস্ট্রির উপরে বেস করে কিন্তু সে লিখেছে। নেক্সট নেক্সট হচ্ছে নেম শেক্সপিয়ার্স মেজর ট্র্যাজেডি। মেজর ট্র্যাজেডিগুলো আমরা যেগুলো এক্ষুনি পড়লাম, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার, এই চারটে নাম মনে রাখলে এনাফ। তারপরে হোয়াট ইজ মিন বাই শেক্সপিয়ার্স কমেডি, তারপরে শেক্সপিয়ারের কমেডি বলতে তুমি কী বোঝো? শেক্সপিয়ার কমেডি ইউজুয়ালি এন্ডস ইন রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে আমরা এটা বলতে পারি কি পুনর্মিলন, ঠিক আছে। ময়হসী কী লিখছি, যাই হোক আমি আর লিখলাম না, পুনর্মিলন হবে। আর রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, মানে এর কমেডি যেগুলো তিনি লিখেছেন তার শেষটা কেমন হয়, রিকনসিলিয়েশন, হারমোনি, একটা মিল মিট আপ হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড ম্যারেজ আফটার কনফিউশন অ্যান্ড কনফ্লিক্ট, তো তার কমেডির মধ্যে অনেক কনফ্লিক্ট থাকবে, অনেক কনফিউশন থাকবে, বাট আলটিমেটলি যখন এন্ড হবে তখন কি একটা হারমোনি, সকলের সঙ্গে একটা সামঞ্জস্য বিষয় চলে আসবে। রিকনসিলিয়েশন মানে সবার মধ্যে মিটমাট হয়ে যাবে এবং সেটা কী হবে, শেষ পর্যন্ত ম্যারেজ পর্যন্ত সেটা চলে যাবে। এটা হচ্ছে তার লেখার, কমেডি লেখার বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। শেক্সপিয়ার যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তার উপর তুমি কী কমেন্ট করতে চাও? শেক্সপিয়ার্স ল্যাঙ্গুয়েজ ইজ রিচ ইন ইমাজারি, হ্যাঁ। তিনি মেটাফর ইউজ করেছেন, তিনি অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড ইউজ করেছেন, ওয়ার্ড প্লে অ্যান্ড ইমোশনাল ডেপথ, এবং তার স্পিচের মধ্যে কিন্তু ইমোশনাল ডেপথ আমরা খুঁজে পাবো। তাহলে তার ল্যাঙ্গুয়েজটা কেমন, রিচ ইন ইমাজিনারি, মেটাফোর্স ইউজ করেছেন, ওয়ার্ড প্লে অ্যান্ড ইমোশনাল ডেপথ। হাউ ডাজ শেক্সপিয়ার ডিফার ফ্রম মার্লো? শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লোর মধ্যে তফাৎটা কোথায়? মার্লো ফোকাসেস অন হেরোইক অ্যাম্বিশন। মার্লোর লেখার থিমগুলো সাধারণত হেরোইক অ্যাম্বিশন, হোয়াইল শেক্সপিয়ার্স এক্সপ্লোরস ডিপার সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি। তার লেখার ক্যারেক্টারগুলোর মধ্যে একদম মানে সাইকোলজিক্যাল একটা কমপ্লেক্সিটির ব্যাপার আমরা দেখতে পাই, ডিপার একটা সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি, যেখানে দ্বন্দ্ব চলে, ঠিক আছে, সেরকম আমরা দেখতে পাই। ম্যাকবেথে আমরা খুব ভালো এটা দেখেছি। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দ্য এলিজাবেথান এজ কল্ড অ্যান এজ অফ এক্সপেরিমেন্ট। তাহলে এলিজাবেথান এজটাকে কত কিছু বলা হচ্ছে দেখেছো, এজ অফ ড্রামা, এজ অফ এক্সপেরিমেন্ট, তারপরে আরও একটা পেয়েছিলাম কি জানো, মনে পড়ছে না, যাই হোক। তো এক্সপেরিমেন্ট কেন, এজ অফ এক্সপেরিমেন্ট কেন বলা হচ্ছে? এলিজাবেথান ইজ কল্ড এজ অফ এক্সপেরিমেন্ট বিকজ রাইটার্স এক্সপ্লোর্ড, তারা এক্সপ্লোর করেছে নিউ ফর্মস, থিমস। এই সময়কার রাইটার এক্সপ্লোর করেছে তাদের লেখার মধ্য দিয়ে নিউ ফর্মস, আমরা এখানে ব্লাঙ্ক ভার্স দেখতে পাই, ঠিক আছে। নিউ ফর্ম এক্সপ্লোর করেছে, থিম এক্সপ্লোর করেছে, অ্যান্ড ড্রামাটিক টেকনিক তারা ইউজ করেছে রাইটাররা, সেজন্য এই এজটাকে বলা হয় এজ অফ এক্সপেরিমেন্ট। হোয়াই ইজ ব্লাঙ্ক ভার্স ইম্পর্টেন্ট ইন ইংলিশ ড্রামা? ইংলিশ ড্রামার ক্ষেত্রে ব্লাঙ্ক ভার্সটা কেন কেন ইম্পর্টেন্ট? ব্লাঙ্ক ভার্স আমাদের ড্রামা লেখার ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে। ব্লাঙ্ক ভার্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট মেড ড্রামাটিক ডায়লগ ন্যাচারাল। ব্লাঙ্ক ভার্সের সাহায্যে ড্রামাটিক ডায়লগগুলোকে আমাদের সামনে ন্যাচারাল হিসেবে তুলে ধরেছে, ফ্লেক্সিবল অ্যান্ড এক্সপ্রেসিভ, সেজন্য আমাদের ব্লাঙ্ক ভার্সটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বলছে হোয়াই ইজ এলিজাবেথান ইজ ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই এজটাই আমাদের টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এই এজটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এলিজাবেথান এজ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট লেড দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ইংলিশ লিটারেচার। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট লেড দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ইংলিশ লিটারেচার, এটা মডার্ন ইংলিশ লিটারেচার ভিত্তির প্রস্তর স্থাপন করেছে এই এজটা, সেজন্য আমাদের টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এলিজাবেথান এজটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে হাউ উড ইউ টিচ শেক্সপিয়ার টু বিগিনার্স। এবার তোমাকে বেসিক মানে তুমি এই যে টিচিং ওরিয়েন্টেড কিছু কোশ্চেন তোমাকে ধরতে পারে। এবার তুমি এতক্ষণ ধরার পরে তোমাকে শেক্সপিয়ার সম্পর্কে নানা প্রশ্ন করার পরে তুমি সব ঠিকঠাক আনসার দিলে, এবার তোমাকে ধরতে পারে হাউ উড ইউ টিচ শেক্সপিয়ার টু বিগিনার্স। বলছে তুমি তোমার বিগিনার্স যারা আছে ক্লাসে যারা, তাদেরকে শেক্সপিয়ার কেমনভাবে পড়াতে ধরতেই পারে। তো এখানে আমি আমার মতো বলেছি, তুমি তোমার মতো করে বলতেই পারো। আমি বলেছি আই উড এক্সপ্লেইন দ্য থিমস অফ ক্যারেক্টার্স ফার্স্ট। আমি প্রথমত সেই থিমসটাকে এবং ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করব তাদের সঙ্গে, দেন গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস দ্য ল্যাঙ্গুয়েজ। তারপরে আস্তে আস্তে আমরা ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচিত হব বা সেই টপিক সম্পর্কে পরিচিত হব। তারপরে হুইচ শেক্সপিয়ার্স প্লে উড ইউ চুজ ফর স্কুল স্টুডেন্টস অ্যান্ড হোয়াই? কোন
প্লেটা তুমি স্কুলের স্টুডেন্টসদের মধ্যে জন্য চুজ করবে এবং কেন? তো তুমি যে কোনো একটা নাম তোমার পছন্দ মতো বলতেই পারো। আমি এখানে বলেছি মার্চেন্ট অফ ভেনিস বিকজ অফ ইটস ক্লিয়ার প্লট, এর প্লটটা ক্লিয়ার অ্যান্ড মোরাল থিমস, এবং একটা মোরাল থিম এর মধ্যে আছে, সেজন্য আমি এটা চুজ করব মার্চেন্ট অফ ভেনিস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হাউ উড ইউ এক্সপ্লেন ব্ল্যাঙ্ক ভার্স টু স্টুডেন্টস, তুমি স্টুডেন্টদের কাছে ব্ল্যাঙ্ক ভার্স কেমনভাবে তুলে ধরবে, যদিও অতটা ইম্পর্টেন্ট নয় এটা। তো আই উড এক্সপ্লেন ব্ল্যাঙ্ক ভার্স অ্যাজ পোয়েট্রি রিটেন ইন এ ন্যাচারাল স্পিচ রিদিম উইদাউট রাইম। এই প্রশ্নটা তোমরা না করলেও পারো, কোনো ব্যাপার না, ইম্পর্টেন্ট নয় এটা অতটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো কিছু প্রশ্ন, মনে করো র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন বা ওয়ান লাইনার হিসাবে যেসব প্রশ্ন আমরা বলতে পারি, সেরকম কিছু প্রশ্ন দিয়ে আমরা এবার শেষ করবো আমাদের আজকের সেশন। যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত অবশ্যই লাইক করো তোমাদের যদি ভালো লেগে থাকে, কারণ তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের ধরবে। ইন্টারভিউতে আমরা এর আগেও কিন্তু রোম্যান্টিক পিরিয়ড থেকেও আলোচনা করেছি এরকম ধরনের প্রশ্ন। আমরা দেখো গ্রামারের উপরে কেমন প্রশ্ন ধরতে পারে সেগুলো আলোচনা করেছি, ভিক্টোরিয়ান পিরিয়ডে আলোচনা করেছি, সিচুয়েশনাল বেস কোশ্চেন আলোচনা করেছি, ঠিক আছে। তারপর ওভারঅল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আলোচনা করেছি, বিএড রিলেটেড, তারপরে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপরে আলোচনা করেছি, ভিডিও করেছি। তো এগুলো তোমরা দেখতে পারো, তোমাদের কিন্তু আশা করছি তোমাদের হেল্পফুল হবে ইন্টারভিউয়ের জন্য। তো এখানে হু ইজ কল্ড মর্নিং স্টার অফ এলিজাবেথান এজ, এলিজাবেথান এজের মর্নিং স্টার আমরা কাকে বলবো? ক্রিস্টোফার মার্লোকে বলা হবে মর্নিং স্টার অফ এলিজাবেথান এজ, ঠিক আছে। মানে মর্নিং স্টার, মর্নিং মানে একদম সকালের দিকে, মানে প্রথম দিকে, এই এলিজাবেথান এজের প্রথম দিকে আমরা কার পাবো? ক্রিস্টোফার মার্লো। আমরা তারপরে কিন্তু শেক্সপিয়ার এসছে, তো এখানে মর্নিং স্টার বললে ক্রিস্টোফার মার্লোকে বলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হু ইন্ট্রোডিউস ব্ল্যাঙ্ক ভার্স, অবশ্যই ক্রিস্টোফার মার্লো ব্ল্যাঙ্ক ভার্সটাকে ইন্ট্রোডিউস করেছিল। নেম টু ফেমাস ওয়ার্কস অফ ক্রিস্টোফার মার্লো, আমরা প্রথমেই দেখেছি ডক্টর ফস্টাস অ্যান্ড টাম্বারলেইন, এই দুটো নাম বলবে, আর শেক্সপিয়ার বললে তো ইজিলি বলতেই পারবে। নেক্সট হচ্ছে নেম টু সনেটার্স অফ এলিজাবেথান এজ, এলিজাবেথান এজের দুটো সনেটারের নাম বলো, অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড স্যার ফিলিপ সিডনি হু ওয়ার মেজর এলিজাবেথান সনেটার্স। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি দুজন সনেটারের নাম বলে তো এটা বলতে পারো তুমি। এখানে যদি দুটো সনেটের মেনশানও করতে বলে তুমি বলতেই পারো, উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে সনেট নাম্বার 18 বলতে পারো, স্যার ফিলিপ সিডনির ক্ষেত্রে তুমি বলতে পারো লাভিং ইন ট্রুথ। নেক্সট হচ্ছে তাহলে দুজন সনেটারের যদি নাম বলে শেক্সপিয়ার বলবে, উইলিয়াম সিডনি, ফিলিপ সিডনি, দুজনের নাম বলতে পারো। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্লোব থিয়েটার, এই গ্লোব থিয়েটার খুবই ইম্পর্টেন্ট এলিজাবেথান পিরিয়ডের সময়। কেন? কারণ এই গ্লোব থিয়েটারে মানে শেক্সপিয়ারের যতগুলো নয়, বেশিরভাগ নাটকগুলো এখানে কিন্তু প্লে করা হয়েছিল এই যে গ্লোব থিয়েটারে, ঠিক আছে। তো গ্লোব থিয়েটার কিন্তু খুবই সেজন্য কিন্তু ইম্পর্টেন্ট গ্লোব থিয়েটারটা। শেক্সপিয়ারের অনেকগুলো নাটক আমরা বলতে পারি, যেমন ওথেলো, কিং লিয়ার, সবগুলো কিন্তু এখানেই, হ্যামলেট বলো, ওথেলো বলো, কিং লিয়ার বলো, ম্যাকবেথ বলো, কমেডির মধ্যে অ্যাজ ইউ লাইক ইট বলো, ওকে, সবগুলো কিন্তু এখানেই প্লে করা হয়েছিল। দ্য গ্লোব থিয়েটার ওয়াজ দ্য মেন সেন্ট্রাল অফ এলিজাবেথান ড্রামা অ্যান্ড দ্য ভেন্যু ফর মেনি শেক্সপিয়ারিয়ান প্লে, সেজন্য গ্লোব থিয়েটারটা ইম্পর্টেন্ট, নামটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের সেশন, আশা করি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু যাওয়ার আগে লাইক করবে, কমেন্ট করে যাবে। আর তোমাদের যদি আমাদের ওই ইবুকটা নেওয়ার প্রয়োজন হয় তোমার ইন্টারভিউকে এগিয়ে রাখার জন্য, তোমার গাইড ইবুক যদি একটা গাইড বুক যদি প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা চাইলে দেখবে এই ইবুকের উপর আমরা কিন্তু একটা ডিটেলস ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো কোন কোন বিষয় আছে, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জানাই ভিডিওটি পুরোটা দেখার জন্য। আমরা শেষ করছি আজকে এখানে, নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।